জিনিস যা আপনার কল্পনাকেও হার মানায়। সত্য। আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যার ব্যাখ্যা আমরা কোনোদিনই পাই না, যার ব্যাখ্যা কেউ কখনো করতে পারে না। ঠিক এমনই অব্যক্ত অব্যাখ্যায়িত জিনিস নিয়ে রেডিও আমারের প্রতি শনিবার রাতের আয়োজন দ্য হরর সেগমেন্ট। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ মিস্ট্রি। অন্ধকার রাতের বিস্ময় আজও আমাদেরকে বিস্মায়িত করে। আধারের বিপরীতেই লুকিয়ে থাকে অন্ধকার, আর অন্ধকার মানে জাগতিক অলৌকিক বিষয়। অনেক সময় অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে। সবার মধ্যে যে প্রশ্নটা বিরাজ করে তা হচ্ছে, এমনটা কি কখনো সম্ভব? এমনটা কি কখনো হয়েছে? এর চাইতেও ভয়ঙ্কর অনেক কিছুই হতে পারে। হয়তো চোখের সামনে থেকে আপনার প্রিয় মানুষটি হঠাৎ করে উধাও হয়ে গেল, যার হদিস আপনি হয়তো আর কোনোদিনই পাননি। এমন ঘটনাও আমাদের চারপাশে ঘটে। 1930 সালের কথা, কানাডার অ্যাঞ্জিকুনি গ্রামে এক ধরনের ঘটনা ঘটেছিল। ওই গ্রামে এস্কিমো নামে একটি জাতি বাস করত। হঠাৎ করেই পুরো জাতি নিখোঁজ হয়ে যায়। তাদের বাড়ি ঘর, পশু পাখি সবই ঠিক ছিল, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। এমনকি তাদের গ্রামে যে কবরস্থান ছিল সেটা খুঁড়ে সেখানে পুরনো লাশেরও কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ঠিক এমনি ভাবে দিনে দুপুরে অদৃশ্য হয়ে গিয়েছিল ফরাসির প্রায় 600 সৈন্য। একসাথে মার্চ পাট করছিল তারা ভিয়েতনামের রাস্তা দিয়ে। কিন্তু কিছু দূর যাওয়ার পর সবাইকে অবাক করে দিয়ে সেই সকল সৈন্য মহাশূন্যে হারিয়ে যায়। কোথায় তারা গেছে কেউ জানে না আজও পর্যন্ত। আজকে আমার হাতে যে চিঠিখানা রয়েছে, আমার বন্ধুটির নাম রাফি আরফান। গোটা গোটা হাতের অক্ষরে আমার এই বন্ধু পুরো চিঠিখানা লিখে পাঠিয়েছে। বন্ধুটির চিঠি থেকেই পড়তে শুরু করি। আমার বাবা মার চাকরির সুবাদে সেই ছোট্টবেলা থেকেই আমেরিকাতে বড় হয়েছি আমরা। বাংলার চর্চাটা ঠিকভাবে করতে পারিনি, তাই হয়তো আমার লেখা তুমি বুঝতে পারবে না। আমার জীবনে রয়েছে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘটনা, যা আজও আমি ভুলতে পারি না। এক মুহূর্তের জন্য যে ঘটনাটি আমি ভুলতে পারি না। আর এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে 4 বছর আগে, 2007 সালে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের বাসাটা ছিল নিউ জার্সিতে। আমাদের বাসার ঠিক পাশেই খ্রিস্টানদের একটি সেমিট্রি ছিল, যাকে বলে কবরস্থান। জানালা দিয়ে সেই কবরস্থান দেখা যায়। একদিন ক্লাসে আমার এক বন্ধু স্টিফেন একটা নতুন খেলার সন্ধান আমাদেরকে দিল, যার নাম আত্মা নামানোর খেলা। স্টিফেন আমাদের পুরো ক্লাসকে খুব ভালো করে খেলাটা বুঝিয়ে দিল। ক্লাসের অর্ধেকের বেশি তার কথায় বিশ্বাস করলো না। বাকিরা পরখ করে দেখতে চাইল। স্টিফেন এও জানিয়ে দিল যে রাত ছাড়া এই খেলা হয় না, যাকে বলা হয় প্ল্যানচেট। প্রথম দিকে আমি ও আমার যমজ ভাই রিশাদ খুব উৎসাহিত হলেও
উৎসাহটা পরে দমে যায়, কেননা সন্ধ্যার পর মা বাড়ি থেকে বের হতে দেবে না। তাই দুঃখ মনেই বাড়ি ফেরা হলো। বাড়ি ফিরেই মা বাবা ব্যাগ গোছাতে দেখে খুব অবাক হলাম। শুনলাম আমার চাচার খুব অসুখ, তাই তারা এক্ষুনি নিউ ইয়র্ক যাচ্ছেন। রাতে ওখানেই থাকতে হবে। আমরা যেন বেরোতে না পারি সেজন্য দরজা তালা দিয়ে গেলেন বাবা মা। চলে যাওয়ার পর রিশাত আমাকে বলল, আজ রাতে তো বাসায় কেউ নেই, তাহলে তো আমরা একাই করতে পারি প্ল্যান চেট, কি বলিস? প্রথমে খুব আনন্দিত হলেও পরক্ষণেই শিউরে উঠি। কেমন একটা অজানা ভয় যেন আমাকে ভর করছিল সেই সময়। আমি বললাম, কাজটা ঠিক হবে তো? শুনে রিশাত হাসতে হাসতেই খুব। ও বলল, এই 20th সেঞ্চুরিতে আত্মা ফাত্তা আছে নাকি? জাস্ট একটা ফান, তুই না করলে আমি একাই করব। আমি খুব ভালো করে জানি রিশাত পৃথিবীর কোনো অলৌকিক জিনিসই বিশ্বাস করে না। অজ্ঞতায় ওর কথায় রাজি হলাম। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে প্ল্যানচেটের কোড বসলাম। ঠিক রাত 12টায় মেঝেতে আমি আর রিশাত বসলাম, আর ঘটনার শুরু এখান থেকে। মেঝেতে বসার পর ঘরের আলো নিভিয়ে দেয়া হলো। জানালাটা আলতো করে খুলে দিলাম। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে কবরগুলো। আমরা দুজন বোতমের মধ্যে আঙুল স্পর্শ করে একটি কথা বারবার উচ্চারিত করতে লাগলাম। এটা মন্ত্র কিনা জানি না, তবে স্টিফেন শিখিয়ে দিয়েছিল। If any soul passes by, please come. If any soul passes by, please come. Passes by, please come. If any soul passes by, please come. Please come. If any soul passes by, please come. If any soul passes by, please come. If any soul passes by, please come. Please come. If any soul passes by, please come. এভাবে কতক্ষণ মন্ত্র পড়ছিলাম তা মনে নেই। একটু তন্দ্রার মতো এসেছিল। হঠাৎ করেই জেগে উঠে চোখ খুলি। টর্চের স্পষ্ট আলো ঘরের দিকে তাকিয়ে দেখি রাত তখন 1টা বাজে। কি আশ্চর্য, 1 ঘন্টা ধরে আমি এভাবে বসে আছি। টর্চের আলো খুব কম হওয়ার কারণে আমি রিশাতকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু জানালা দিয়ে চাঁদের আলোয় কবরগুলো আবছা দেখা যাচ্ছিল। আমি ভাবলাম রিশাত হয়তো ঘুমিয়ে গেছে, ওকে ডেকে তুলে এই বিছানায় ঘুমাবো। এই পাগলামির কোনো মানে হয় না। আমি অনেকটা আনমনা হয়ে এই রিশাতের কাছে যাব ঠিক করেছি, তখনই আমার পায়ের নিচে কি যেন একটা রেশমি আভাস লাগলো। জিনিসটা কি? কি ওটা? হঠাৎ করেই আঁতকে উঠলাম।
যখন দেখার জন্য হাত দিয়েছি, পরক্ষণে আমার গা কেমন যেন শিউরে উঠল। মেয়ে মানুষের চুল এখানে এলো কোত্থেকে? হঠাৎ করে এই জ্যোৎস্নার আলোটা খুব তীব্র হয়ে উঠল। আমি স্পষ্ট দেখলাম রিশাতের জায়গায় মুখ ঘুরিয়ে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা বসে আছে। তার দীর্ঘ চুল ছড়িয়ে আছে পুরো ঘর। আমি গলা ফাটিয়ে চিৎকার দিতে চাইলাম, কিন্তু গলা দিয়ে একটা স্বর বেরোল না। আমি স্থির হয়ে এক দৃষ্টিতে বৃদ্ধাকে দেখছি। হঠাৎ করেই কাঁধে কেমন আলতো একটা স্পর্শ অনুভব করলাম। পেছনে ফিরিয়ে দেখি রিশাদ দাঁড়িয়ে আছে। ওকে দেখতে কেমন যেন মৃত মানুষের মতো মনে হচ্ছিল। তারপরেও ভাইকে দেখে যেন প্রাণ ফিরে পেলাম। আমি ওকে বলতে গেলাম, ও ও ও দেখ, কিন্তু ও আমার কথা থামিয়ে দিল। বলল, আমার সাথে আয়। আশ্চর্য রকম শীতল ছিল ওর গলা। আমি কথা না বাড়িয়ে ওকে অনুসরণ করলাম। কতক্ষণ এভাবে হেঁটেছি তা আজও মনে নেই। হঠাৎ একটা পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে যেন সম্বিত ফিরে পেলাম। আমি অবাক হয়ে আবিষ্কার করলাম আমি বাসা থেকে কবরস্থানের ঠিক মাঝখানে চলে এসেছি। আশপাশে কোথাও রিশাদের ছায়াটি মাত্র নেই। আচ্ছা, দরজা না তালা লাগানো ছিল? তাহলে এরকম যখন 7-5 ভাবছি, হঠাৎ করে তীক্ষ্ণ একটা কান্নার শব্দ আমার কানে এসে লাগলো। হু হু করে কান্নার শব্দ হতে লাগলো। এখানে কাঁদে কে? এত রাতে কবরের মধ্যে মেয়ে কান্না করছে। একটা ধাক্কা খেলাম, যেন আবার সঙ্গীত ফিরে আসলো। আমি দেখলাম আমার সামনে লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে। যেই না ধাক্কা খেলাম, কেমন যেন লোকটা অদৃশ্য হয়ে গেল। আর সঙ্গে সঙ্গেই পাশ থেকে কোথা যেন একটা বোটকা লাশের গন্ধ এসে আমার নাকে লাগলো। মনে হচ্ছিল কোনো একটা লাশ গলে পচে উটকো গন্ধ ছড়াচ্ছে। আবারও হঠাৎ করে কোথা থেকে যেন সেই মায়া কান্নার হাসি আমার কানে আসতে লাগলো। কোথায় যেন একটা কুকুর জোরে ডেকে উঠল, যেন আমাকে বলছে, চলে যা, বাঁচতে চাইলে চলে যা, এখান থেকে চলে যা। রাত তখন কটা বাজে এই নিখোশ কালো রাতে আমি কবরস্থানের মাঝখানটাতে দাঁড়িয়ে
আর আমার সেই কোমলমতি ভাইটিকে খুঁজছি। ক্রমেই লাশের গন্ধ তীব্র থেকে আরো তীব্র হতে থাকছে। নিঃশ্বাস আস্তে আস্তে যেন বন্ধ হয়ে আসছে। হঠাৎ করেই একটা হাত খামছে ধরলো আমার ঘাড়। চিৎকার করে পেছনে যখন তাকিয়েছি, অবাক হয়ে দেখলাম আমার নিষ্পাপ ভাইটা আমার কাঁধ ধরে দাঁড়িয়ে আছে। শুধু একটা কথাই ও বলেছিল, রাফি আমায় বাঁচা, আমায় বাঁচা রাফি, রাফি আমায় বাঁচা। আমি দেখতে পেলাম সেই বৃদ্ধা একটা কুড়াল নিয়ে যেন আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের দিকে, ছায়ামূর্তির মতো আস্তে আস্তে। সেই পিচাসিনী আস্তে আস্তে করে খামছে ধরল। তারপর যে বিভৎস দৃশ্য ঘটেছিল তার আমার স্মৃতিতে আর জমা নেই। হঠাৎ করে লুটিয়ে পড়লাম মাটিতে। অনেক চেষ্টা করছিলাম চোখ মেলে একটিবার নিজের ভাইটাকে দেখার জন্য। কি ঘটছে চারপাশে চোখ আর খুলতে পারিনি। কোন এক অদৃশ্য শক্তি যেন আমার চোখ দুটো বন্ধ করে দিল। আমি তলিয়ে গেলাম গভীর ঘুমে। আমার জ্ঞান ফিরল 7 দিন পরে। আমি তখন হসপিটালে। আমার সুস্থ হতে প্রায় 6 মাস সময় লেগেছিল। সুস্থ হওয়ার আগ পর্যন্ত কেউ আমাকে কিছু বলেনি। পরে শুনেছি রিশাদকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। হাজারো চেষ্টায় ওকে বাঁচানো যায়নি। এই ঘটনার পর বাবা মা নিউ জার্সি থেকে বাসাটা ছেড়ে নিউ ইয়র্কে চলে আসে, আর আমাকে পাঠিয়ে দেয়া হয় ঢাকার আজিমপুরে আমার দাদু বাড়িতে। ভাইয়া জানো, এখানে আমার সাথে কেউ কথা বলে না। সবার ধারণা আমি পাগল, তাই আমার সাথে কথা বলে না। এখানে আমার সময় কাটে একেবারেই একা। এই একাকিত্ব জীবনের একমাত্র সঙ্গী এই রেডিও। আমার কথা কেউ বিশ্বাসও করে না, বলে হ্যালুসিনেশন। তবে আমার ভাইয়ের মৃত্যুটাও কি হ্যালুসিনেশন? অনেক তদন্ত হয়েছিল ওর মৃত্যু নিয়ে। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে খুন, কিন্তু কোনো সঠিক তথ্য আজও কেউ দিতে পারেনি। সঠিক তথ্য আমি জানি, যা কেউ বিশ্বাস করে না। আজও রাত হলে আমি সেই কান্নার শব্দ শুনতে পাই। আজও রাত হলে মনে হয় সেই বৃদ্ধা সাদা শাড়ি পরে হু হু করে কাঁদছে, যেন রিশাদের পর এবার আমার পালা। সেই পিশাচী আত্মা অপেক্ষা করছে আমার জন্য।